হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি বৃষ্টিমুখর সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করছি বরাবরের মতো আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার দেওয়া ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সকালে নাস্তা খাওয়ার পর এই যে সংসারের কাজকর্মে লেগে পড়েছি। কাজগুলোকে কিভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে ফেলি আজকের ভিডিওতে তাই শেয়ার করব। আমার সাংসারিক আপুরা যারা আছেন সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে ভালোবাসেন, তাদের কাছে তো জানি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যে নতুন আপুরা আছেন সংসার নতুন শুরু করছেন, যারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন, একটু একটু করে কিন্তু শিখে যাবেন। আমিও কিন্তু কিছুই পারতাম না। একটা সময় কাজ দেখলে শুধু কান্না করে দিতাম। এখন আমার কাজ দেখলে এত ভালো লাগে। কাজের মধ্যেই সারাক্ষণ নিজেকে লাগিয়ে রাখি। আর কাজ করলে শরীর মন দুটাই ভালো থাকে, তাই সব সময় কাজে নিজেকে নিয়োজিত রাখি। বাসা যেমন গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, তা কিন্তু সব সময় থাকে না। বিশেষ করে ছোট বাচ্চাদের ঘর, একটা গোছানো বাসার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। প্রতিটা রুমের বিছানার উপরে কম্বল থাকে, সেগুলো আমি বাজ করে আলমারির ভিতরে রেখে দিই। আমি বিছানার উপরে রাখি না, কারণ কম্বলগুলো যদি বিছানার উপর রাখি, আমার ছেলেরা কি করে, বিছানায় শুতে আসলে সেগুলো এলোমেলো করে ফেলে। দিনের বেলা যেহেতু কম্বল লাগে না, সেজন্য তুলেই রেখে দিই। সন্ধ্যার সময় দেখা যায় এলোমেলো করে ফেলে, কম্বল বাজ করবো, আবার বিছনা বাড়ি দাও, এক্সট্রা কাজ হয়ে যায়। সন্ধ্যার সময় একটু বিছনাগুলো ঝেড়ে নিলেই হয়। আজকে কিন্তু রুমের সবগুলো চাদর চেঞ্জ করব, তো আমি ওয়ার্ড্রোব থেকে চাদর খুলে নিয়েছি। আর যে চাদরগুলো তুলেছি সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিন কেনার পর থেকে কিন্তু আমি ছাদে কাপড় দিই না, বাসার মধ্যে কাপড় শুকিয়ে ফেলি স্টেনে দিয়ে। রোদের তাপ থাকে, ওই তাপে কিন্তু কাপড় শুকিয়ে যায়। এখন বৃষ্টির দিন, কাপড় নিয়ে কিন্তু সবারই নাজেহাল একটা অবস্থা। কাপড় দিয়ে একটা গন্ধ বের হয়ে যায়, 2 দিনও কাপড় শুকাতে চায় না। তাই সকাল সকাল চেষ্টা করছি কাপড়গুলোকে ধুয়ে তারপর দড়িতে মেলে দিব, বা স্ট্যান্ড আছে সেগুলোতে মেলে দিব। ছোট কাপড় কিন্তু অনেকগুলো জমা হয়ে আছে, এগুলো ধোয়ার পর চেষ্টা করব ছোট কাপড়গুলো ধুয়ে ফেলার। বাচ্চা থাকলে প্রচুর ছোট কাপড় বের হয়। টানা বৃষ্টি হওয়ার কারণে আমরা হয়তো কাপড় নিয়ে সমস্যায় আছি, কিন্তু গ্রামের মানুষের অবস্থা খুব খারাপ। তাদের থাকার সমস্যা, খাওয়ার সমস্যা। অতিবৃষ্টি হওয়ার কারণে ফেনীতে কিন্তু বন্যা হয়ে গেছে। খবরগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে। অনেক গ্রাম প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে। মানুষের ঘর বাড়ি সব কিছু ভেঙে নিয়ে গেছে। থাকার জায়গা নেই, খাবারের কিছু নেই। এই খবরগুলো দেখলে অনেক খারাপ লাগে, কান্না আসে। আসলে প্রাকৃতিক দুর্যোগগুলো যখন আসে মানুষের জন্য অনেক বেশি কষ্ট বয়ে নিয়ে আসে। সবাই আল্লাহর ইচ্ছা, আল্লাহকে ডাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সবাই যার যার জায়গা থেকে সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। দোয়া করি আল্লাহ যাতে সেই মানুষগুলোকে বিপদ থেকে রক্ষা করে। এই যে এখন আমি বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি। পরিষ্কার একটা বিছানার চাদর মানে শুধু সুন্দর বিছানা না, একটা শান্তির ঘুমের প্রস্তুতি। আমি সব সময় চেষ্টা করি আমার বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে, যাতে বেলা শেষে এই বিছানাটার মধ্যে আমি বিশ্রাম নিতে পারি। চাদর বিছানোর সময় একটা জিনিস খেয়াল করি, রংটা যেন চোখের আরাম হয় আর রুমটাতে যেন একটা নতুনত্ব চলে আসে। বিছানা গোছানো শেষ, এখন রুমের ভিতরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি মুছে দেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ধুলাবালু নেই, তারপরেও বৃষ্টির মধ্যে যে সমস্যাগুলো ভোগ করতে হয় সেগুলো হচ্ছে রুমের মধ্যে কেমন যেন একটা বাজে স্মেল হয়। রোদ থাকলে কিন্তু সেই জিনিসটা একদমই হয় না। রোদের তাপে সব কিছু একটু সতেজ থাকে, আর বৃষ্টির মধ্যে সব কিছু একটু স্যাঁতসেঁতে ভাব চলে আসে। একজন আপু অনেক দিন আগে আমার কাঠের আলমারিটা দেখতে চেয়েছিলেন, আর দেখানো হয়নি। আজকে যেহেতু পরিষ্কার করছি, ভাবছি একটু দেখিয়ে দিই। আলমারিটা হচ্ছে সেগুন কাঠের 2 পাল্লার একটা আলমারি। এটার মধ্যে আমি আর আমার হাজবেন্ডের কাপড়গুলো রাখি। এটা আমি অনেক বছর হয়ে গেছে কিনেছি, প্রায় 7-8 বছর হয়ে গেছে। আমার বেডরুমটা গোছানো শেষ, এখন অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি একটার পর একটা করে নেব। আগে থেকে যদি আমরা কিছু প্ল্যান করে রাখি আমরা কোন কাজগুলো করব, সব কাজ কিন্তু সহজ হয়ে যায়। রাতের বেলা কিছু চিন্তা ভাবনা করে রাখবেন পরের দিন কি করবেন, তাহলে দেখবেন দিনের কাজগুলো অনেক সহজ হয়ে উঠবে। একটা সংসারে যে কত ধরনের কাজ থাকে সেগুলো আমরা মেয়েরা খুব ভালো করে জানি। সংসারের কাজের ফাঁকে বাচ্চাদের বায়নাগুলো পূরণ করা, রান্না করা, সব কিছু মিলিয়ে দূরের উপরে কিন্তু সারাটা দিন পার করতে হয়। যে আমি কাজ করছি তার মধ্যে কিন্তু আয়েশা এসে বায়না শুরু করে দিয়েছে, তাকে এখনই চকলেট দিতে হবে। তো ফ্রিজ থেকে খুলে ওকে একটু চকলেট দিয়ে দিলাম। এখন সে শান্ত হয়ে টিভি দেখবে। বাচ্চা শান্ত মানে মায়েরও শান্তি। আমি এখন অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সারবো।
আয়েশা কিন্তু ছোটবেলা থেকে অনেক লক্ষ্মী, সে আমাকে একটু জ্বালায়নি। ছেলেদের তুলনায় মেয়েগুলো অনেক বেশি লক্ষ্মী হয়, ভালো হয়। ছেলেরা কিন্তু অনেক বেশি বিরক্ত করে। আমার ছেলেরা আবার লক্ষ্মী না সেটাও বলবো না, আমার ছেলেরা কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে। এই যে আমার বড় ছেলের বুক সেলফটা এত সুন্দর করে যে সাজানো দেখছেন, সেই কিন্তু বুক সেলফটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এটা কিন্তু আমার ছেলের একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন। তার সবচেয়ে পছন্দের একটা জায়গা হচ্ছে এটা, এই বুক সেলফটা। এটা কিন্তু একদমই ওর নিজস্ব, এখানে আমার কোনো অধিকার নেই। সব কিছু নিজে জুড়িয়েছে, বুক সেলফ কিনা, বই কিনা, সব কিছুই। আর পড়ার টেবিলের যে বইগুলো আছে সেগুলো গুছিয়ে রাখে। মাঝে মধ্যে যখন আমার শরীর খারাপ হয় তখন কিন্তু আমার ছেলেরা সাহায্য করে, পুরো বাসা গুছিয়ে ফেলে। খাবার আনার সময় আমাকে খাবার এনে দেয়, খাবারের থালা বাটিগুলো আবার রান্না করে নিয়ে রেখে দেয়। এই কথাগুলো বলেছি, একজন আপু আমাকে কমেন্ট করেছিল গত ভিডিওতে, আপু মাঝে মধ্যে ছেলে মেয়েদের দিয়ে কাজ করাবেন, শিখাবেন, তাহলে ওরা শিখতে পারবে। আপু আমার ছেলে মেয়েরা মাশাল্লাহ অনেক কাজ পারে। দিনের বেলা যতটুকু কাজে সাহায্য করার দরকার সেগুলো তো করি, রাতের বেলা আবার বিছানায় কাঁথা কম্বল আলমারি থেকে খুলে আমার বিছানায় রেখে দিয়ে যায়। তারপর বাসার যে গেট লাগানোর দায়িত্ব, বাসার টুকটাক বৃষ্টি এলো জানালাগুলো লাগাও, সব কিছু কিন্তু ওরাই করে। আমার যেহেতু 3 ছেলে মেয়ে খুব ছোট, তাই ছেলেরা আমাকে এখন সাহায্য করে। আর আমার ছেলে মেয়েরা যদি দুষ্ট প্রকৃতির হতো তাহলে কিন্তু আমি এত বড় বাসাটা গুছিয়ে রাখতে পারতাম না। ওরাও মাশাল্লাহ অনেক গুছিয়ে রাখে। প্রত্যেকটা রুমের বিছানা গোছানোর পর কাজ থাকে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করা। আমি ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি। কাজ করতে করতে আমার একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা হওয়ার পর থেকে আমার মাথায় প্রচুর চুল পড়ার সমস্যা, মাথায় ধরতে গেলে এখন চুলই নাই। আমি কিন্তু মাথার চুল পড়ার সমস্যার জন্য কিছুদিন আগে ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখানোর পাশাপাশি চুলের জন্য খুব ভালো একটা তেলের প্রয়োজন ছিল। চুল পড়াটা কিন্তু এখন নারী পুরুষ সবারই একটা কমন সমস্যা। অতিরিক্ত টেনশনের কারণে চুল পড়ে যায়, আর চুল না থাকলে কিন্তু সৌন্দর্যটা হারিয়ে যায়। আমার চুল পড়া বন্ধ করতে একটা অর্গানিক হেয়ার অয়েল অর্ডার করেছি, যেটা 35টি উপাদান দিয়ে তৈরি। আর এই তেলটা অর্ডার করেছি রোজা ফরহাদ আইডি থেকে। আমি কিন্তু আপুর ভিডিওগুলো প্রায় সময় দেখি, সময় পেলেই দেখি। আপু কিন্তু সংসারের পাশাপাশি বাচ্চা সামলানো, ইউটিউব সামলানো, তার মধ্যে আবার বিজনেস করছেন। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তেলটা যখন উনি বানিয়ে ভিডিওটা ছেড়েছেন, আমি তো আর লোভ সামলাতে পারলাম না। আমার কাছে মনে হচ্ছিল এটা চুলের জন্য অনেক বেশি উপকার হবে। আর দ্বিতীয়বার চিন্তা ভাবনা না করে আপুর কাছ থেকে তেলটা অর্ডার করে ফেলেছি। আশা করছি খুব ভালো একটা রেজাল্ট পাবো। আমি 4 দিন হয়েছে তেলটা হাতে পেয়েছি, 2বার ব্যবহার করে ফেলেছি, মা মেয়ে, মেয়ের বাবাও ব্যবহার করেছে। আপু কিন্তু বলেছে এটা দিয়ে নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল হেলদি হবে। আমি আমার মেয়ের মাথায় লাগিয়ে নিয়েছি, আমি তো আর আমার মাথায় লাগিয়ে দেখাতে পারবো না, তাই আমার মেয়েকে দিয়ে দিয়েছি। ছোট বড় সবাই কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। ব্যবহার করার পর ভালো একটা রেজাল্ট পেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। 2 দিন ব্যবহার করার পর চুলগুলোকে মনে হচ্ছে অনেক সফট হয়ে এসেছে আর অনেকটা হেলদি দেখাচ্ছে। আমরা কিন্তু স্কিনের ব্যাপারে বা চুলের ব্যাপারে যে কোনো জিনিস ব্যবহার করতে পারি না, বিশ্বাস করতে পারি না আর কি। বিশ্বাসী একটা জায়গার প্রয়োজন, আর সেই জায়গাটা যেহেতু আমরা ইউটিউবে কাজ করি, একজনের প্রতি একজনের অবশ্যই বিশ্বাস আছে। আমাকে কিন্তু অনেক আপুরে একটা জিনিস কিনলে জিজ্ঞেস করেন, আপু এটা তুমি কোথা থেকে নিয়েছো? চুলের সমস্যায় জানি সবাই ভোগেন, চাইলে কিন্তু আপনারা আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি আমার ভিডিওর স্ক্রিনে আপুর চ্যানেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দিয়েছি। যারা চুলের সমস্যায় ভোগেন আপুর নাম্বারে ফোন দিয়ে তেল অর্ডার করে নিতে পারেন। আর অবশ্যই আপুর ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। এই যে দেখুন, আয়েশা মনিকে গোসল করানোর পর তার চুলগুলো মাশাল্লাহ কতটা সুন্দর ও হেলদি দেখাচ্ছে। যেহেতু বৃষ্টির দিন মানে হচ্ছে খিচুড়ি, সবার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর সাথে থাকছে গরুর মাংস, খিচুড়ি, গরুর মাংস আর হচ্ছে আচার। খুব সুন্দর একটা কম্বিনেশন। আজকে দুপুরের মেনুতে কিন্তু এই খিচুড়ি আর গরুর মাংসই থাকছে। কাজের ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিতে এসেছি। গরুর মাংস খিচুড়ি যেহেতু বসিয়ে দিয়েছি, চুলার পাড়ার দাঁড়িয়ে থাকতে হবে না। রান্না হতে হতে আমি সংসারের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। এখন আমি ড্রয়িং রুমে এসেছি, ড্রয়িং রুমে এসে ড্রয়িং রুমটাকে গুছাবো। আজকে কিন্তু কোনো কাজ
কাজ আর বাদ রাখছি না। বিছানার চাদরগুলো যেহেতু চেঞ্জ করেছি, সোফার উপরে যে চাদরগুলো ছিল বা কুশন কাভার ছিল সেগুলো খুলে আমি অন্য কাপড় বিছিয়ে দিয়েছি। মানে ডিপ ক্লিন যেহেতু করছি, সব কিছু একসাথে ডিপ ক্লিন করে ফেলবো আর সব কিছু একসাথেই চকচকে দেখাবে। আমি ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর সেগুলো আপনারা ভালোবেসে দেখেন। আমি কিন্তু রান্নাবান্নার ভিডিওগুলো কমই দেখাই। আমি যেমন ঘর গোছাতে পছন্দ করি সেগুলোরই একটু একটু অংশ নিয়ে ভিডিও সাজাই। জানি না আসলে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে, একটু হলেও আন্দাজ করতে পারি ভালো লাগে বিদায় আপনারা দেখেন। যারা ভালোবাসেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সোফা রুমটা তো অবশ্যই চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখা, যেহেতু এটা সামনের রুম। সবার আগে সোফার রুমটাই চোখে পড়ে। সোফার রুম আর ডাইনিং রুম এটা তো অবশ্যই আমি গুছিয়ে রাখি, যখনই এলোমেলো হয় তখনই গুছিয়ে ফেলি। আর যারা গুছিয়ে থাকতে পছন্দ করে তারা দেখবেন কখনোই এলোমেলো কিছুই সহ্য করতে পারে না, যেটা আমি। এলোমেলো দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়, তখনই আমি নেমে পড়ি অভিযানে। আচ্ছা, গত ভিডিওতে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের শুটকির সাথে। অনেকেই আমাকে উত্তর দিয়েছেন আর কিভাবে সেটা রান্না করে সেই রেসিপিও বলে দিয়েছেন। অনেক অনেক আপুরা আমাকে এটা সম্পর্কে লিখেছেন যারা জানেন। আপনাদের কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে আমাকে সব কিছু বলে দেওয়ার জন্য। একটা জিনিস জিজ্ঞেস করেছি, যারা জানেন এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন আর আমার বাড়ির প্রশংসা কিন্তু করেছেন সবাই। আমার বাড়িটা অনেক সুন্দর, অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আমি সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এখন আমি ওয়াল ক্যাবিনেটের নিচের যে অংশটা আছে সেটাই সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। খেয়াল করে দেখেছি এটার মধ্যে অনেক ধুলাবালু জমেছে, আসলে এটা ডিপ ক্লিন করা প্রয়োজন। এটা যখন আমি ডিপ ক্লিন করি আমার 3-4 ঘন্টা সময় লাগে। তো এখন উপরে যে বালুটা আছে সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি। ঘরের সমস্ত কাজ শেষ করে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে খিচুড়িটা বাগার দিব আর গরুর মাংসের মধ্যে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, টালা জিরার ফাঁকি। জিরার ফাঁকিটা কিন্তু আমি বাসায় ব্লেন্ড করেছি। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন, আপু লাস্টে তরকারিতে কি দিয়েছো? আমি সব সময় মাছের বা মাংস, মুরগি যাই বলেন, বাজা জিরার ফাঁকি দিয়ে দিই। তরকারির মধ্যে ভালো একটা টেস্ট আসে আর খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর মাংস রান্নার সময় চুলার আঁচটা একদম অল্প আঁচে দিয়ে রাখি, যাতে অল্প আঁচে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। রান্না হচ্ছে একটা আর্ট। আপনি যদি চান আপনার প্রিয় মানুষ আপনার প্রশংসা করুক, আপনার খাবার খেয়ে সবার মন জোগাতে চান, একটু মনোযোগ দিয়ে রান্না করে দেখবেন খাবারগুলো অনেক বেশি মজা হয়। আমি যেমন ঘর গোছাতে পছন্দ করি, আমি কিন্তু খুব মজার খাবারও রান্না করতে পারি। আমার রান্না হতে হতে সবাই কিন্তু নামাজ পড়ে ফেলেছে। তারপর আমি গোসল করেছি, নামাজ পড়েছি আর এই যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আজকে কিন্তু ভিডিওতে খাবারের অংশটা রেখেছি। ডাইনিং টেবিলে যেহেতু খাবার খাই না, সেজন্য কিন্তু ভিডিওর অংশ রাখি না, আমরা এইভাবে নিচে বসেই খাই। সবাই নিচে বসে খেতেই বেশি পছন্দ করি। আর এই যে খাবারের সময়টা দেখছেন, এটাই কিন্তু একটা পরিবারের সবচেয়ে আনন্দের একটা সময়। সবাই মিলে একসাথে খাবার খাওয়া, খাবার খেতে খেতে সবার সাথে সুখ দুঃখের গল্প করা, সবার সাথে একটা আনন্দের সময় কাটানো। আজকের জন্য কিন্তু তাহলে আমি এখানেই বিদায় নেব। আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।